আসসালামু আলাইকুম। মাস্টার্স শেষ পর্বের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে আমি অ্যাডভান্স প্ল্যান্ট ফিজিওলজি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো শ্বসনের সাথে অন্যান্য বিপাকীয় পদ্ধতির আন্তঃসম্পর্ক, অর্থাৎ ইংরেজিতে যদি বলি আমরা যে ইন্টার রিলেশনশিপ অফ রেসপিরেশন উইথ আদার মেটাবলিক প্রসেস। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো সবাই? তাহলে আমরা যে বিষয় আলোচনা করব, ওয়ালাইকুম আসসালাম, সেই বিষয় হলো গিয়ে যে শ্বসনের সাথে অন্যান্য বিপাকীয় পদ্ধতির আন্তঃসম্পর্ক, ইন্টার রিলেশনশিপ অফ রেসপিরেশন উইথ আদার মেটাবলিক প্রসেস। তাহলে আমরা আসি এখানে প্রথমে যে শ্বসন কাহাকে বলে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বা জৈব রাসায়নিক বস্তু যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট কতগুলি ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে জীবকোষে জারিত হয়ে সরল যৌগে পরিণত হয় এবং প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে তাকে শ্বসন বলা হয়। তাহলে শ্বসন প্রক্রিয়ায় কী জারিত হয়? শ্বসনিক বস্তু জারিত হয়। তাহলে শ্বসন প্রক্রিয়ায় যে শ্বসনিক বস্তু জারিত হয়, শর্করা হলো প্রধান শ্বসনিক বস্তু। এতে শর্করা জারিত হয়, এছাড়াও মনে করো প্রোটিন, ফ্যাট এইগুলিও জারিত হতে পারে। তাহলে প্রধান শ্বসনিক বস্তু কি? আমরা বলছি যে শর্করা হলো প্রধান শ্বসনিক বস্তু। তাহলে আমরা জানি যে জীবদেহের অন্যান্য বিপাকীয় পদ্ধতিসমূহের পারস্পরিক বা আন্তঃসম্পর্ক আছে। শ্বসনের সাথে অন্যান্য বিপাকীয় পদ্ধতির জালিকা সৃষ্টির মাধ্যমে দেহের নানা গুরুত্বপূর্ণ বিপাকীয় বস্তুর বাঙ্গন ও গড়ন ঘটে থাকে। যেমন শ্বসনের যে ধাপগুলি আছে, মনে করো যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, এই যে তোমার চক্রগুলি আছে, এই চক্রগুলি সম্পন্ন হওয়ার সময় এদের মধ্যবর্তী অনেক যৌগ সৃষ্টি হয়। যেমন মনে করো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1 ডাইফসফেট, আবার তোমার 3 কার্বন যে বিভিন্ন যৌগ আছে, যেমন মনে করো 3 ফসফোগ্লিসারাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন ফসফেট, ফসফেনল, পাইরুভিক অ্যাসিড, আবার পাইরুভিক অ্যাসিড জারিত অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। ক্রেবস চক্রে মনে করো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড সৃষ্টি হয়, সাকসিনাইল কোয়ে সৃষ্টি হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি হয়। এই যে মধ্যবর্তী যৌগগুলি সৃষ্টি হয়, এই যৌগগুলি তোমার করে কি যে সৃষ্টির মাধ্যমে দেহের নানা রকম গুরুত্বপূর্ণ বিপাকীয় বস্তুর বাঙ্গন ও গড়ন ঘটে থাকে। অর্থাৎ দৈহিক বৃদ্ধির জন্য এসব বস্তু ও বিক্রিয়ার বিশেষ প্রয়োজন হয়। আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি বিভিন্ন শর্করা ও জৈব যৌগে আবদ্ধ হয়। তাহলে এই যে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কী সৃষ্টি হয়? শ্বসনিক বস্তু। এই সকল শ্বসনিক বস্তু কী হয়? শ্বসনের বিভিন্ন বিক্রিয়ায় অনেক মধ্যবর্তী যৌগ এবং অনেক শক্তি ধারণকারী যৌগের সৃষ্টি হয়। তাহলে শ্বসন প্রক্রিয়ায় যে সমস্ত শক্তি ধারণকারী যৌগ সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের কোএনজাইম, মনে করো এটিপি, NADH2, NADPH, তারপর FADH, এই যে যৌগগুলি সৃষ্টি হয়, এইগুলি তোমার বিভিন্ন ধরনের বিপাকীয় পদ্ধতি পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি এবং ইলেকট্রন প্রদান করে থাকে। এছাড়াও তোমার মনে করো যে শ্বসনের যে বিভিন্ন ধরনের মধ্যবর্তী যৌগ আছে, এই শ্বসনের বিভিন্ন ধরনের মধ্যবর্তী যৌগগুলি আমি একটু আগেই বলছিলাম যে হেক্সোজ ফসফেট, যেমন গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1 ডাইফসফেট, তারপরে যে তোমার 3 কার্বন যৌগগুলি আছে, 3 ফসফোগ্লিসারাইড, ডাইহাইড্রোক্সি অ্যাসিটিন ফসফেট, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোয়ে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই যে যৌগগুলি আছে, এই যৌগগুলি বিভিন্ন বিপাক প্রক্রিয়ার তোমার পূর্ববর্তী যৌগ হিসাবে কাজ করে থাকে। ঠিক আছে। শ্বসনের মধ্যবর্তী যৌগগুলি তোমার অনেক গুরুত্বপূর্ণ জৈব যৌগ এবং বৃহদাণুর কার্বন কঙ্কাল প্রদান করে থাকে। ঠিক আছে। তাহলে এই যে শ্বসনের মধ্যবর্তী যৌগ আছে,
এই শ্বসনের মধ্যবর্তী যৌগ উদ্ভিদের কোষপ্রাচীর পদার্থ, অ্যামাইনো অ্যাসিড, পেকটিক পদার্থ, নিউক্লিক অ্যাসিড এবং তোমার লিপিড, ক্লোরোফিল, ফাইটো হরমোন, বিভিন্ন ধরনের রঞ্জক, এইগুলি সংশ্লেষণে তোমার এরা কী করে তোমার বিভিন্ন ধরনের উপাদান গ্রহণ করে থাকে। আবার যে এই সকল যে বস্তু আছে এগুলি বিভিন্ন বিপাক প্রক্রিয়ায় করে কি তোমার বিক্রিয়ার মাধ্যমে শ্বসনিক বস্তু সৃষ্টি করতে পারে। তাই আমরা বলতে পারি যে শ্বসনের সাথে অন্যান্য বিপাকীয় পদ্ধতির আন্তঃসম্পর্ক অনেক নিবিড়। তাহলে এই যে শ্বসনের সাথে তোমার অন্যান্য বিপাকীয় পদ্ধতির সঙ্গে যে আন্তঃসম্পর্ক আমরা একটু তোমাদেরকে দেখাই। দেখো যে এই যে তোমার শ্বসনের সাথে বিভিন্ন ধরনের যে আন্তঃসম্পর্ক, তাহলে আমি একটু আগেই বলছিলাম যে গ্লাইকোলাইসিস, ঠিক আছে। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কী সৃষ্টি হয় তোমার, আমি আগেই বলছিলাম যে বিভিন্ন ধরনের হেক্সোস ফসফেট সমূহ সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে দেখো এই যে হেক্সোস ফসফেট আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, এই যে তোমার হেক্সোস ফসফেটগুলি আছে, এই হেক্সোস ফসফেটসমূহ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হেক্সোস ফসফেটসমূহ থেকে অন্য লাইনে বিভিন্ন ধরনের কোষপ্রাচীর পদার্থ, যেমন মনে করো কোষপ্রাচীর পদার্থগুলি আছে সেলুলোজ, হেমিসেলুলোজ, এইগুলি উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এই কোষপ্রাচীর পদার্থগুলি এরা হলো গিয়ে তোমার মনে করো জাইলাইন আছে, অ্যারাবান আছে, তোমার তারপরে গ্যালাকটোন আছে, ম্যানাইন আছে, পেকটিক পদার্থ আছে, ঠিক আছে। এগুলি তোমার উৎপন্ন হয়। আবার এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার হেক্সোস ফসফেট সমূহ সৃষ্টি হয়, এই হেক্সোস ফসফেট সমূহ থেকে বিভিন্ন ধরনের তোমার পেন্টোস ফসফেট সৃষ্টি হয়। তাহলে এই যে ফসফেনল তোমার হেক্সোস ফসফেট থেকে পেন্টোস ফসফেট পাতোয়েতে, তাহলে আমি প্রথম বলছিলাম যে হেক্সোস ফসফেট থেকে কোষপ্রাচীর পদার্থ সৃষ্টি হয়। আবার আমি এই পথে বললাম যে এই হেক্সোস ফসফেট সমূহ থেকে পেন্টোস ফসফেট পাতোয়েতে তোমার বিভিন্ন ধরনের পেন্টোস সুগার সংশ্লেষিত হয়, ঠিক আছে। বিভিন্ন ধরনের পেন্টোস সুগার সংশ্লেষিত হয়। আমরা এর আগেও দেখছি যে এই দেখো তোমার রাইবোস 5 ফসফেট, জাইলোস 5 ফসফেট, এই ধরনের তোমার 5 কার্বন বিভিন্ন ধরনের সুগার সৃষ্টি হয়। তাহলে এই যে 5 কার্বন বিভিন্ন ধরনের সুগার সৃষ্টি হয় পেন্টোস ফসফেট পাতোয়েতে, এরা করে কি এই তোমার 5 কার্বন সুগারগুলি ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় তোমার ডিঅক্সিরাইবোস সুগার এবং রাইবোস সুগার পেন্টোস সুগার থেকে সংশ্লেষিত হয়। তাহলে আমরা বললাম যে একদিকে হেক্সোস গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে হেক্সোস ফসফেট সৃষ্টি হয়, সেই হেক্সোস ফসফেট থেকে কোষপ্রাচীর পদার্থ সৃষ্টি হয়, যেমন মনে করো সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, এই কোষপ্রাচীর পদার্থগুলি উৎপন্ন হয়। তাহলে এই যে কোষপ্রাচীর পদার্থগুলি এরা হলো গিয়া তোমার জাইলান আছে, অ্যারাবান আছে, গ্যালাকটান আছে, ম্যানান আছে, পেকটিক পদার্থ আছে, এইগুলি, ঠিক আছে। এছাড়াও বলছি যে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় হেক্সোস ফসফেট আছে, এই হেক্সোস ফসফেট থেকে পেন্টোস ফসফেট পাতোয়েতে বিভিন্ন ধরনের 5 কার্বন সুগার সংশ্লেষিত হয়। তাহলে এই যে 5 কার্বন সুগার সংশ্লেষিত হয়, এই 5 কার্বন সুগারগুলি কি বলছি যে তোমার জাইলোস 5 ফসফেট, রাইবোস 5 ফসফেট, এরা করে কি এই যে পেন্টোস ফসফেটেতে যে সৃষ্টি হয় 5 কার্বন যৌগগুলি, এরা ডিএনএ এবং আরএনএ, এই যে দেখো যে ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণের জন্য ডিঅক্সিরাইবোস ও রাইবোস সুগার পেন্টোস সুগার থেকে সংশ্লেষিত হয়, ওকে। তারপর দেখো যে এই যে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথম বলছিলাম যে হেক্সোস ফসফেট, যে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ এক্সো ডাইফসফেট, তারপর পেন্টোস ফসফেট পাতোয়েতে তোমার যে 5 কার্বন যৌগ সৃষ্টি হয়, তাদের যে ভূমিকা সেটা বললাম। এখন আসো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ট্রায়োস ফসফেট সৃষ্টি হয়। ট্রায়োস ফসফেটগুলি কি মনে করো 3 ফসফোগ্লিসারাইলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এই ধরনের ট্রায়োস ফসফেট সৃষ্টি হয়। তাহলে এই যে ট্রায়োস ফসফেট আছে, এই ট্রায়োস ফসফেটগুলি থেকে যে তোমার
3-ফসফোগ্লিসারাইল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এই যে 3 কার্বন বিশিষ্ট যৌগগুলি সৃষ্টি হয়, এই যৌগগুলি থেকে তোমার গ্লিসারল সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? গ্লিসারল সৃষ্টি হয়। তাহলে ট্রায়োস ফসফেট থেকে তোমার আমি বলছি যে গ্লাইকোলাইসিসে সৃষ্ট যে ট্রায়োস ফসফেট আছে, সেই ট্রায়োস ফসফেটগুলি থেকে কী সৃষ্টি হয়? তোমার গ্লিসারল সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে এই যে গ্লিসারল আছে, এই গ্লিসারলগুলো কি, যেমন মনে করো তোমার আমি আবার বলি যে হেক্সাস ফসফেট, তারপর সৃষ্টি হলো ট্রায়োস ফসফেট। তাহলে ট্রায়োস ফসফেটগুলো কি? 3-ফসফোগ্লিসারাইল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে এই যে 3-ফসফোগ্লিসারাইল এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আছে, এ থেকে কী সৃষ্টি হয়? গ্লিসারল সৃষ্টি হয়। ঠিক আছে? এই যে গ্লিসারল সৃষ্টি হয়, এই গ্লিসারল সৃষ্টি হয় যা তেল, ফ্যাট ও ফসফোলিপিডের বিভিন্ন গাঠনিক উপাদান। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সৃষ্ট 3 কার্বন বিশিষ্ট যে ফসফেটগুলি আছে, সেই ফসফেটগুলি থেকে গ্লিসারল সৃষ্টি হয়। এই গ্লিসারল হল তেল, ফ্যাট ও ফসফোলিপিডের গাঠনিক উপাদান। তাহলে আমরা বলতে পারি যে লিপিড সংশ্লেষণের সাথেও শ্বসনের আন্তঃসম্পর্ক আছে। কারণ কি? যেহেতু 3 কার্বন ফসফেট থেকে গ্লিসারল সৃষ্টি হয়েছে, এই গ্লিসারল হল তেল, ফ্যাট এবং ফসফোলিপিডের গাঠনিক উপাদান। তাহলে লিপিড সংশ্লেষণের সাথে কি আছে? তোমার শ্বসনের সম্পর্ক আছে। এছাড়াও তোমার যে এই যে ট্রায়োস ফসফেট আছে, সেই ট্রায়োস ফসফেট থেকে তোমার অ্যামাইনো অ্যাসিড যে আছে, আমরা জানি যে অ্যামাইনো গ্রুপযুক্ত অ্যাসিডকে কী বলা হয়? অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তাহলে সেই তোমার ট্রায়োস ফসফেট থেকে অ্যামাইনো অ্যাসিড যেমন শিরিন ও সিস্টিন সৃষ্টি হয়। শিরিন ও সিস্টিন, তাহলে এরা কি? অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে তোমার ট্রায়োস ফসফেট থেকে অ্যামাইনো অ্যাসিড শিরিন ও সিস্টিন সৃষ্টি হয়, এই শিরিন এবং সিস্টিন কী করে? প্রোটিন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা বলছি যে প্রোটিন সংশ্লেষণের সাথেও কি শ্বসনের আন্তঃসম্পর্ক আছে। ওকে। এছাড়াও তোমার মনে করো যে সরল লিপিড থেকেও তোমার গ্লিসারল সৃষ্টি হয়ে ট্রায়োস ফসফেট সৃষ্টির মাধ্যমে লিপিড শ্বসনে অংশগ্রহণ করতে পারে। তারপরে আসো তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়, এই ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড থেকে বিভিন্ন ধরনের তোমার বললাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়, এই ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড থেকে অনেক ফেনলিক যৌগ, যেমন মনে করো যে ফেনলিক যৌগগুলি আছে, সেই ফেনলিক যৌগগুলি হলো গিয়ে টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, অ্যান্থোসায়ানিন, লিগনিন, ট্রিপটোফ্যান, অক্সিন। ঠিক আছে? এগুলি সংশ্লেষিত হতে পারে। তাহলে আমরা যদি বলি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড থেকে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড থেকে কী হয়? তোমার বিভিন্ন ধরনের ফেনলিক যৌগ সৃষ্টি হয়, যেমন মনে করো টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, অ্যান্থোসায়ানিন, লিগনিন, ট্রিপটোফ্যান, অক্সিন ইত্যাদি সৃষ্টি হতে পারে। তাহলে এই যে যৌগগুলি আছে, এই সমস্ত যৌগ বিভিন্ন বিপাক প্রক্রিয়ায় ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা কি বললাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড থেকে বিভিন্ন ধরনের ফেনলিক যৌগ সৃষ্টি হতে পারে। যেমন এইগুলি করে কি? এই ফেনলিক যৌগগুলো হলো যেমন টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, অ্যান্থোসায়ানিন, লিগনিন, ট্রিপটোফ্যান, অক্সিন। ঠিক আছে? এই অক্সিন এক ধরনের হরমোন। তাহলে এইগুলি সংশ্লেষিত হতে পারে। এই যৌগগুলি কী করে? যে বিভিন্ন বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাও এই ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড থেকে তোমার ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড যখন সে তোমার একটা ফসফেট হারায়, তখন সে হয় পাইরুভিক অ্যাসিড। অর্থাৎ এই যে ফসফোইনুল থেকে তোমার পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়, এই পাইরুভিক অ্যাসিড তোমার অবাধ শ্বসন বা গাজন প্রক্রিয়ায় তোমার ইথানল
এবং বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সৃষ্টি হয়, যেমন ইথানল, ল্যাকটিক অ্যাসিড, এই ধরনের জৈব অ্যাসিড সৃষ্টি হয়, যা বিভিন্ন ধরনের বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমি বলছি যে ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে সৃষ্টি হয় পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। এই পাইরুভিক অ্যাসিড থেকে তোমার অবাধ শোষণ বা গাজন প্রক্রিয়ায় ইথানল, ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ এই ধরনের জৈব অ্যাসিড সৃষ্টি হয়, যা অন্যান্য বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা বলি যে পাইরুভিক অ্যাসিড থেকে তোমার যে ইথানল এবং ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়, এগুলি বিভিন্ন ধরনের বিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এছাড়াও তোমার এই যে পাইরুভিক অ্যাসিড আছে, এই পাইরুভিক অ্যাসিড থেকে তোমার অ্যামাইনো অ্যাসিড অ্যালানিন সৃষ্টি হয়, যা প্রোটিনের অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান। ওকে, তাহলে আমরা প্রথম বলছিলাম হেক্সাস ফসফেট, ট্রাইস ফসফেট, ফসফেনল, পাইরুভিক অ্যাসিড, নাও পাইরুভিক অ্যাসিড। তাহলে এই পাইরুভিক অ্যাসিড থেকে তোমার আবার পাইরুভিক অ্যাসিডের ভাঙন ঘটে, অর্থাৎ জারণের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডের ভাঙন বা জারণের মাধ্যমে সৃষ্টি হয় অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে অথবা ভাঙনের ফলে যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, এই যে তোমার পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে অথবা ভাঙনের ফলে সৃষ্টি হয় অ্যাসিটাইল কোয়ে। এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, এই অ্যাসিটাইল কোয়ে তোমার ফ্যাটি অ্যাসিড, কিউটিকল পদার্থ, ক্যারোটিনয়েডস, তোমার ক্লোরোফিলের ফাইটল, স্টিরল, হরমোন তোমার ইত্যাদির সংশ্লেষণে ব্যবহৃত হয়। আমি আবার বলছি যে পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে সৃষ্টি হয় অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে। লেখছে অ্যাসিটাইল কোয়ে অথবা অ্যাসিটাইল কোয়ে একই ইংরেজি উচ্চারণ। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে বা ভাঙনের ফলে সৃষ্টি হয় অ্যাসিটাইল কোয়ে। এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, এই অ্যাসিটাইল কোয়ে তোমার বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, কিউটিকল পদার্থ, ক্যারোটিনয়েডস, ফাইটল, স্টেরল, হরমোন, এইগুলি সংশ্লেষণে ব্যবহৃত হয়। এছাড়াও তোমার তোমার অ্যাসিটাইল কোয়ে থেকে বিভিন্ন ধরনের অ্যারোমেটিক যৌগও সৃষ্টি হতে পারে। তাহলে অ্যারোমেটিক যৌগ, এই যে দেখো এখানে লেখা আছে যে অ্যারোমেটিক যৌগ, তাহলে অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার কি বিভিন্ন ধরনের অ্যারোমেটিক যৌগও সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে লিপিড, প্রোটিন, ক্লোরোফিল এবং হরমোন সংশ্লেষণও কি আছে শ্বসনের সাথে সম্পর্কিত। অর্থাৎ এই তোমার লিপিড, প্রোটিন, ক্লোরোফিল, হরমোন সংশ্লেষণের সাথে শ্বসন প্রক্রিয়া ওতপ্রোতভাবে জড়িত। নাও তোমার পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে, তারপর সেই অ্যাসিটাইল কোয়ে করে কি ক্রেব চক্রে প্রবেশ করে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে ক্রেব চক্রে, ঠিক আছে। আবার অন্য পথে যে এই যে অ্যাসিটাইল কোয়ে আছে, আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, এই অ্যাসিটাইল কোয়ে ক্রেব চক্রে প্রবেশ করে ক্রেব চক্র যৌগ ও শক্তি উৎপন্ন করতে পারে। আমি আবার বলছি যে এই যে অ্যাসিটাইল কোয়ে আছে, এই অ্যাসিটাইল কোয়ে তোমার ক্রেব চক্রে প্রবেশ করবে। আবার যে ফ্যাটি অ্যাসিড আছে, এই ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন প্রক্রিয়া অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তোমার বিটা অক্সিডেশন প্রক্রিয়া অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়ে তোমার কি করে ক্রেব চক্রে প্রবেশ করে এবং ক্রেব চক্র যৌগ শক্তি উৎপন্ন করতে পারে। সুতরাং তোমার এই ক্ষেত্রেও শ্বসনের সাথে বিটা অক্সিডেশনের সম্পর্ক আছে। আমি একটু তোমাদেরকে দেখাই দিই। এটা হলো গিয়ে বিটা অক্সিডেশন, এই হলো গিয়ে আলফা কার্বন, আর হলো বিটা কার্বন, পরে তোমাদেরকে দেখানো হবে। তাহলে এইটা হলো গিয়ে 6 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডের বিটা জারণের মাধ্যমে তোমার কি হয়, এক পর্যায়ে আসে তোমার এই যে বিটা কার্বনের জারণের মাধ্যমে তোমার এক পর্যায়ে এসে কি সৃষ্টি হয়, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, এই যে অ্যাসিটাইল কোয়ে। এখন বলা হয়েছে যে ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন প্রক্রিয়ায় অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়ে
ক্র্যাব চক্রে প্রবেশ করে ক্র্যাব চক্র যৌগ ও শক্তি উৎপন্ন করতে পারে। তাহলে এই যে বিটা অক্সিডেশন প্রক্রিয়া, এই যে এসিটাইল কোয়ে সৃষ্টি হলো না, এই এসিটাইল কোয়ে, এই যে দেখো এখানে ক্র্যাব চক্র আছে না, এই ক্র্যাব চক্র অর্থাৎ এই যে এসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছে বিটা অক্সিডেশন প্রক্রিয়া, এই বিটা অক্সিডেশন, আমি উপর থেকে আসি, এই যে 6 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড, এটা ছিল আলফা কার্বন, এই বিটা কার্বন, এই বিটা কার্বন জারিত হয়ে এক পর্যায়ে সৃষ্টি হলো গিয়ে এসিটাইল কোয়ে। এই এসিটাইল কোয়ে করে কি, যে ক্র্যাব চক্রে প্রবেশ করে, যে ক্র্যাব সাইকেল, এই ক্র্যাব চক্রে প্রবেশ করে কি করতে পারে, এইখানেও শক্তি উৎপন্ন করতে পারে। তাহলে আমরা দেখলাম যে শ্বসনের সাথে বিটা অক্সিডেশনেরও সম্পর্ক আছে। ওকে, এখন এই এসিটাইল কোয়ে তাহলে কি হইলো, যে ক্র্যাব চক্রে প্রবেশ করলো। ঠিক আছে, তাহলে ক্র্যাব চক্রে প্রবেশ করার পরে দেখো সৃষ্টি করলো আলফা কেটো গ্লুটামিক অ্যাসিড সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এই যে আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড, এই আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড থেকে ট্রান্স অ্যামাইনেশন প্রক্রিয়ায় গ্লুটামিক অ্যাসিড এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়। এই যে আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড থেকে তোমার আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড থেকে তোমার কী হয়েছে, যে ট্রান্স অ্যামাইনেশন প্রক্রিয়ায় গ্লুটামিক অ্যাসিড এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হতে পারে। এই যে গ্লুটামিক অ্যাসিড এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডগুলি সৃষ্টি হয়ে এরা প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে থাকে। আবার তোমার এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড প্রয়োজনে বিপরীত প্রক্রিয়ার মাধ্যমেও কি হয়, তোমার আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড হয়ে ক্র্যাব চক্রে প্রবেশ করতে পারে। আমরা এইখানে একটু দেখাই। এই যে আমি একটু আগে বললাম, এই যে দেখো আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড, ঠিক আছে, এরা কী করতে পারে, ট্রান্সঅ্যামিনেশন প্রক্রিয়ায় এই ধরনের গ্লুটামিক অ্যাসিড সৃষ্টি করতে পারে। তখন কি হয়, আর প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করতে পারে। আবার ঠিক বলছি যে এই সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলি বিপরীত প্রক্রিয়ায় আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড হয়ে আবার ক্র্যাব চক্রে প্রবেশ করতে পারে। ঠিক আছে, আসো তারপরে হলো গিয়ে তোমার যে আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড, সেই আলফা কেটো গ্লুটারিক অ্যাসিডের পরে হলো গিয়ে তোমার সাকসিনাইল কুয়ে। আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড থেকে হলো কি সাকসিনাইল কুয়ে। তাহলে এই যে সাকসিনাইল কুয়ে আছে, এই সাকসিনাইল কুয়ে থেকে বিভিন্ন ধরনের পাইরল যৌগ, যেমন মনে করো ফাইটোহরমোন, তোমার সাইটোক্রোম, তারপরে তোমার ফাইকোসায়ানিন, ক্লোরোফিলের তোমার পরফাইরিন রিং, এইগুলি সৃষ্টি হয়। আমি আবার বলছি যে আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড থেকে যে সাকসিনাইল কুয়ে সৃষ্টি হয়। এই সাকসিনাইল কুয়ে থেকে তোমার বিভিন্ন ধরনের পাইরল যৌগ সৃষ্টি হয়। তাহলে এই পাইরল যৌগগুলি কি, এই পাইরল যৌগগুলি হলো গিয়ে ফাইটোক্রোম, সাইটোক্রোম, ফাইকোসায়ানিন, ক্লোরোফিলের পরফাইরিন রিং সৃষ্টি হয়। তাহলে এই যে এইগুলি সৃষ্টি হয়, এই সকল যৌগ করে কি শালক সংশ্লেষণ অন্যান্য বিপাকীয় কাজে সহায়তা করে। তাহলে আমরা বলতে পারি যে শ্বসনের সাথে শালক সংশ্লেষণেরও সম্পর্ক আছে। আমি আবার বলছি যে সাকসিনাইল কুয়ে, এই সাকসিনাইল কুয়ে থেকে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের পাইরল যৌগ, যেমন ফাইটোহরমোন, সাইটোক্রোম, ফাইকোসায়ানিন, ক্লোরোফিলের পরফাইরিন রিং সৃষ্টি হয়। তাহলে এই যে এইগুলি সৃষ্টি হলো, এই যৌগগুলি কি তোমার সৃষ্টি হওয়ার ফলশ্রুতিতে তোমার শালক সংশ্লেষণ অন্যান্য বিপাকীয় কাজে সহায়তা করে। তাহলে আমরা বলি যে শ্বসনের সাথে শালক সংশ্লেষণেরও সম্পর্ক আছে। নাও তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে অ্যাসিটাইল কুয়ে ক্র্যাব চক্রে প্রবেশ করলো, আলফা কেটো গ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কুয়ে, তারপরে মধ্যবর্তী যৌগ যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো
অ্যাসিটিক যে অ্যাসিড আছে, একটু তোমার এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে তোমার অ্যাসপার্টিক অ্যাসিড এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হতে পারে। আমি আবার দেখাই যে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ক্রেবস চক্রের মধ্যবর্তী যৌগ, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসপার্টিক অ্যাসিড এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হতে পারে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হতে পারে, এরা করে কি প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তাহলে আমি বলছি যে ক্রেবস চক্রের যে মধ্যবর্তী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসপার্টিক অ্যাসিড এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হতে পারে, যা প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে থাকে। আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে তোমার পাইরিমিডিন সৃষ্টি হতে পারে। ঠিক আছে, পাইরিমিডিন সৃষ্টি হতে পারে। এই পাইরিমিডিন হলো এই যে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে, এখান থেকে এই যে পাইরিমিডিন সৃষ্টি হতে পারে। এই পাইরিমিডিন ডিএনএ ও আরএনএ গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমরা দেখলাম যে ক্রেবস চক্রের মধ্যবর্তী যৌগ তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে পাইরিমিডিনও সৃষ্টি হতে পারে। এই পাইরিমিডিন কি ডিএনএ এবং আরএনএর গুরুত্বপূর্ণ উপাদান। এই পাইরিমিডিন ডিএনএ এবং আরএনএর গুরুত্বপূর্ণ উপাদান। আবার এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যালকালয়েডও সৃষ্টি হতে পারে। আবার উল্টাভাবে তোমার এই যে তোমার অ্যাসপার্টিক অ্যাসিড ছিল, অন্যান্য অ্যামাইনো অ্যাসিড ছিল, এরা আবার উল্টা পথে কী হয়, এই যে অ্যাসপার্টিক অ্যাসিড এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিড আছে, এইগুলি তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে আবার কি করতে পারে, ক্রেবস চক্রে ঢুকতে পারে। আবার এই যে ক্রেবস চক্রের মধ্যবর্তী যৌগ ও শক্তি ধারণকারী যৌগ আছে বিভিন্ন ধরনের কোএনজাইম, যেমন মনে করো এটিপি, এনএডিএইচ, এফএডিএইচ2, এইগুলিও সৃষ্টি হতে পারে। এখন আসো যে এই যে ক্রেবস চক্রের এই যৌগগুলি সৃষ্টি হলো, তাহলে ক্রেবস চক্রের কোনো মধ্যবর্তী যৌগ যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ জৈব যৌগে ব্যবহৃত হয়, তাহলে ক্রেবস চক্র বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, যেমন মনে করো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যদি কোনো গুরুত্বপূর্ণ জৈব যৌগ সৃষ্টিতে ব্যবহৃত হয়, তাহলে ক্রেবস চক্র কী হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে ক্রেবস চক্র পরিচালনার জন্য দিনরাত সবসময় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট ওই যে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড আছে, এই ফসফোইনোল পাইরুভিক অ্যাসিডের সাথে কিছু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করে। আমি বলছি যে ক্রেবস চক্রের কোনো মধ্যবর্তী যৌগ যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ জৈব যৌগ সৃষ্টিতে ব্যবহৃত হয়ে যায়, যেমন মনে করো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে কি ক্রেবস চক্র বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা হয় না। কারণ কি, তোমার এই ক্ষেত্রে ক্রেবস চক্র পরিচালনার জন্য যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট দিনরাত সবসময় কিছু ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, এই যে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড আছে, এই ফসফোইনোল পাইরুভিক অ্যাসিডের সাথে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। এই ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড তার সাথে যুক্ত হলো কি কার্বন ডাইঅক্সাইড, তাহলে যুক্ত হয়ে আবার কি করে, এই যে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করে। ঠিক আছে, সৃষ্টি হয়ে কী করে ওই চক্রকে পরিচালিত করে। তাহলে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়, এই কার্বন ডাইঅক্সাইড হয় কি, যে শালক সংশ্লেষণে তোমার গৃহীত হয়। তাহলে আমরা বলতে পারি যে শ্বসনের সাথে তোমার শালক সংশ্লেষণের সম্পর্ক আছে। আবার তোমার এই যে গ্লাইঅক্সাইলেট চক্রের সাথেও কি শ্বসনের সম্পর্ক আছে। এছাড়াও তোমার আয়ন পরিশোষণ, নাইট্রোজেন সংবন্ধন, আরও অনেক বিপাক পদ্ধতির সাথেও শ্বসনে সৃষ্ট শক্তি ধারণকারী যৌগের প্রয়োজন হয়। আমরা জানি যে এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। তাহলে এই যে শ্বসন প্রক্রিয়ায় কোএনজাইম এটিপি, যাকে আমরা বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলি, এই কোএনজাইম এটিপি সৃষ্টি হয় যা বিভিন্ন বিপাকীয় কাজে শক্তি যোগায়। সুতরাং আমরা বলতে পারি যে শ্বসন প্রক্রিয়া অন্যান্য অনেক বিপাক পদ্ধতির সাথে নিবিড়ভাবে
আন্তঃসম্পর্কিত। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারছো। বাসায় বসে স্টাডি করবা। তোমরা এই বৈশ্বিক মহামারীতে সবাই ভালো থাকো, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, শুধু স্বাস্থ্যবিধিগুলি মেনে চলো এবং পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করো। তোমরা সবাই ভালো থাকো। আজ আমি এখানেই ক্লাস শেষ করব। ওকে, থ্যাংক ইউ।